ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা তোমাদের আলোচনা করছিলাম দ্রবণ অধ্যায়। এর আগের দিনই আমরা শুরু করেছিলাম কোয়ালিটেটিভ প্রপার্টি। কোয়ালিটেটিভ প্রপার্টির মধ্যে দেখো প্রথম যে এটা অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবলম্বন, সেটা তোমাদের এর আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন। প্রথমেই দেখো স্ফুটনাঙ্কের উন্নয়ন জিনিসটা কি আমাদের জেনে নেই। দেখো স্ফুটনাঙ্ক কি তোমরা জেনে এসছো। স্ফুটনাঙ্ক কি? কোনো একটা নির্দিষ্ট চাপে কোনো তরল যে উষ্ণতায় ফুটতে শুরু করে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। এখন স্ফুটনাঙ্কের উন্নয়ন কাদের ক্ষেত্রে ঘটবে বা স্ফুটনাঙ্কের উন্নয়ন জিনিসটা কি দেখে নেই। দেখো ধরো কোনো ক্ষেত্রে আমরা আলোচনা করছি, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ধরে নাও যে কোনো একটা নির্দিষ্ট চাপে জলের স্ফুটনাঙ্ক, কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা ধরলাম তোমার টিবি হয়েছে, অর্থাৎ টিবিটা কিসের জন্য? টেম্পারেচার অফ বয়লিং পয়েন্ট। এখন দেখো ওই জলের মধ্যে যদি কোনো অনূদ্বায়ী দাবও যোগ করা হয়, অর্থাৎ জল তাতে যোগ করেছি দাবও কেমন? অবশ্যই আমাদের আগের যে কন্ডিশন কীরকম, অর্থাৎ তোমার কী আছে? কঠিন অনূদ্বায়ী, যেটা তোমার কি হয় দ্রবণে বিয়োজন বা সংযোজন ঘটে না। এখানে যে দাবও নিয়ে আমরা আলোচনা করব, সেই দাবর ক্ষেত্রেই এই কন্ডিশনটা অবশ্যই থাকবে, কঠিন অনূদ্বায়ী, যার ক্ষেত্রে দ্রবণের সংযোজন বা বিয়োজন ঘটবে না। এখন তাহলে দেখো জলে দাবও যোগ করে কি হয়েছে? দ্রবণ হয়েছে। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক, কি হবে? দ্রবণের স্ফুটনাঙ্ক অবশ্যই তোমার কি হবে? বিশুদ্ধ তরল অপেক্ষা অর্থাৎ দাবক অপেক্ষা বেশি হবে। ধরে নিলাম এই ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা কত হলো? ধরো 100.325 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা দুটো ডিজিট রাখি, 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে ধরলাম তোমার কি আছে? টিবি ডট, দ্রবণের স্ফুটনাঙ্ক। তাহলে দেখো বিশুদ্ধ দাবকের স্ফুটনাঙ্ক 100। যখন বিশুদ্ধ দাবককে দাবও যোগ করে দ্রবণ প্রস্তুত করেছি, তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়েছে, তার স্ফুটনাঙ্ক হয়েছে এটা। তাহলে স্ফুটনাঙ্কের বৃদ্ধি বা উন্নয়ন, স্ফুটনাঙ্কের বৃদ্ধি বা উন্নয়ন, এটাকে আমরা কি বলি? দ্যাট ইজ ডেল্টা টিবি। ডেল্টা টিবি সমান কি হয়? দ্যাট ইজ টিবি ডট মাইনাস টিবি হয়েছে। অর্থাৎ তাহলে কত হবে? 100.32 মাইনাস 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 0.32 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। কেলভিনে করলেও তোমার এইটাই আসবে, কারণ ডিফারেন্সটা এত কেলভিন। তাহলে এখানে দেখো আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নটা বুঝেছি, অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নয়ন জিনিসটা কি সেটা আমরা বুঝলাম। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, যখন বিশুদ্ধ দাবক অপেক্ষা দ্রবণে যাচ্ছি, তার ক্ষেত্রে তোমার কী হচ্ছে? স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের এই জিনিসটা বুঝতে হবে, দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন? অর্থাৎ কোনো দ্রবণের ক্ষেত্রে বিশুদ্ধ এই অনূদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দাবও যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় কেন? তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক বৃদ্ধির কারণ হয়েছে। দেখো এটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে আমাদের জানতে হবে আগে স্ফুটনাঙ্কের একটা অন্য সংজ্ঞা। তোমাদের প্রাথমিকভাবে কি বললাম? স্ফুটনাঙ্ক কাকে বলছি? যে উষ্ণতায় কোনো তরল ফুটে বাষ্প হতে শুরু করে তাকেই আমরা বলবো স্ফুটনাঙ্ক। কিন্তু একটা জিনিস খেয়াল করো,
এবার দ্রবণের বাষ্প চাপ দিয়ে ভাবো। বলছি দেখো কোনো একটা তরলের ক্ষেত্রে কি হবে, তার একটা নির্দিষ্ট উষ্ণতা, ধরো রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটা বাষ্পচাপ আছে। এখন তরলের যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে, তার বাষ্পচাপটা বাড়তে থাকবে, বাড়তে 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 কোন অবস্থায় যাবে, যখনই সেটা বাষ্পচাপটা বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ অর্থাৎ তার পারিপার্শ্বিক বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাবে, তখনই কি হবে, তরলের বাষ্পচাপ বাহ্যিক চাপ সমান, ফলে তরল থেকে তরল মলিকুলগুলো খুব দ্রুত বাইরের মলিকুলে বা পারিপার্শ্বে বা বায়ুমণ্ডলে মিশে যেতে থাকবে। সেইটা কি বলছি আমরা, তোমার তরলের স্ফুটন। তাহলে স্ফুটনাঙ্ক আমরা কি বলতে পারি, যখন কোনো তরলের বাষ্পচাপ বাহ্যিক বাষ্পচাপ বা পারিপার্শ্বিক বাষ্পচাপ বা বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ এর সঙ্গে সমান হয়ে যায়, সেই উষ্ণতাটাকেই অর্থাৎ যে উষ্ণতায় সমান হয় সেই উষ্ণতাকেই আমরা বলছি তরলের স্ফুটনাঙ্ক। এখন দেখো কোনো ক্ষেত্রে যদি আমরা এই রকমভাবে ভাবি, ধরো এটা একটা টেম্পারেচারে দিলাম, টেম্পারেচার ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 25 অর্থাৎ রুম টেম্পারেচারে আমাদের কোনো একটা তরলের ক্ষেত্রে বাষ্পচাপ এই জায়গায় আছে। এটা কার ক্ষেত্রে, তরল বা দাবক অর্থাৎ বিশুদ্ধ দাবক। এখন দেখো টেম্পারেচার বৃদ্ধি করছি, এর ক্ষেত্রে বাষ্পচাপ পি, এখানে ধরে নিলাম এখানে পি অ্যাটমসফিয়ার, এটা কি বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ এই জায়গাটা, আচ্ছা আর একটু নিচে দিই সুবিধা হবে, এইখানে দিলাম, এইটা বায়ুমণ্ডলীয় চাপ। এখন দেখো যত টেম্পারেচার বৃদ্ধি করছি এর পিও বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে যে উষ্ণতায় গিয়ে দাবকের বাষ্পচাপ তোমার কি হচ্ছে, দাবকের বাষ্পচাপ তোমার বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে, সেটাই তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক, দ্যাট ইজ ডেল টিবি, অর্থাৎ তোমার কি আছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, কি বললাম, কোনো একটা বিশুদ্ধ দাবক ধরে নাও জল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ এই জায়গায় আছে, উষ্ণতা বৃদ্ধি করছে অর্থাৎ টি বৃদ্ধি করছি, বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেতে পেতে যে উষ্ণতায় বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হলো, তখনই তোমার কি হবে, জল ফুটতে শুরু করবে বা দাবক ফুটতে শুরু করবে, সেটাই হচ্ছে তোমার ওই দাবক বা তরলের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক। এখন দেখো যদি এইটা দ্রবণের হয়, ভালো করে খেয়াল করো, তোমরা এর আগে দেখো পড়ে এসছো কোনো বিশুদ্ধ দাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। তাহলে এখন জলে যদি আমি কি করি, জলে যদি তোমার দাব যোগ করে দিই, দাব যোগ করে দ্রবণ প্রস্তুত করি, তাহলে একই উষ্ণতায় বাষ্পচাপটা কি হবে, এর অপেক্ষা কি হবে, এই বাষ্পচাপ ছিল কিন্তু এটা অনেক কম হবে, অর্থাৎ এই বাষ্পচাপ কমে যাবে এই পরিমাণ। তাহলে দেখো এইখানে যে পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করে বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হয়েছে, সেই পরিমাণ যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে এর বাষ্পচাপ কোথায়, এই জায়গাতে আসবে, অর্থাৎ ঠিক আগের মতোই এতটা গ্যাপ থেকে যাবে, যেটা বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান নয়, অর্থাৎ এটা তোমার কি আছে, দ্যাট ইজ লেস দ্যান পি। এবার ধরো আরও কিছুটা উষ্ণতা দিলে, আরও কিছুটা তাপমাত্রা যদি বৃদ্ধি করি, এইটাই হচ্ছে ডেল্টা টিবি, আরও কিছুটা তাপমাত্রা বৃদ্ধি করলে সেটা বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হবে এবং এটা তোমার ফুটতে শুরু করবে, দ্যাট ইজ তোমার কি হয়ে যাবে তখন তাপমাত্রাটা তোমার টিবি ডট। তাহলে এখানে দেখো এর ক্ষেত্রে টিবি অর্থাৎ আগের যে দাব ছিল তার স্ফুটনাঙ্কে যখন নিয়ে আসছি, তখন দ্রবণ যেহেতু তার বাষ্পচাপ কম, ফলে বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ বা পারিপার্শ্বিক বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে না, আরও কিছুটা উষ্ণতা বৃদ্ধি করলে তবে বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে, এবং এক্ষেত্রে তাহলে এই উষ্ণতায় নিয়ে গেলে এই উষ্ণতার কন্ডিশন কি, দ্যাট ইজ গ্রেটার দ্যান টিবি, টিবির থেকে বেশি উষ্ণতায় নিয়ে গেলে বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ বা পারিপার্শ্বিক বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তাহলে কি বললাম, যেহেতু বিশুদ্ধ দাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম, তাহলে যে তাপমাত্রায় নিয়ে গেলে বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে, সেই তাপমাত্রায় দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হবে না, কারণ দ্রবণের বাষ্পচাপ কম। ফলে দ্রবণকে কী করতে হবে, আরেকটু বেশি তাপমাত্রায় নিয়ে গেলে তবে বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ বা পারিপার্শ্বিক বাষ্পচাপের সঙ্গে সমান হবে, অর্থাৎ আরেকটু বেশি তাপমাত্রায় নিয়ে গেলে দ্রবণটা ফুটতে শুরু করবে, অর্থাৎ দ্রবণের তোমার স্ফুটনাঙ্ক কী হবে, বিশুদ্ধ দাবক অপেক্ষা বেশি হবে। ঠিক আছে, এটাকে দেখো যদি আমরা লেখচিত্রের সাহায্যে একটু বুঝতে যাই,
তাহলে আমরা কি দেখব? আমরা দেখো এর ক্ষেত্রে বাষ্পচাপ বনাম উষ্ণতা লেখচিত্র করছি। এদিকে দেখো বাষ্পচাপ, বাষ্পচাপ পি, এদিকে উষ্ণতা, উষ্ণতা দ্যাট ইজ টি। ঠিক আছে, ধরে নিলাম এটা আমরা কেলভিন উষ্ণতায় করছি। এইখানে ধরে নিলাম এই চাপটা হচ্ছে বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ, দ্যাট ইজ পি অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ। তাহলে এর ক্ষেত্রে লেখচিত্র করলে দেখো কি হবে, আমরা যদি বিশুদ্ধ দাবকের ক্ষেত্রে করি এইরূপ লেখচিত্র পাব। হয়েছে? তাহলে এইরূপ যদি লেখচিত্র আমরা পাই, তাহলে দেখো তো কোন উষ্ণতায়, ভালো করে খেয়াল করো, কোন উষ্ণতায় দোবনের বাষ্পচাপ, এটা দোবনের বাষ্পচাপ, দোবনের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান হয়েছে। এই উষ্ণতা দ্যাট ইজ এইটা উষ্ণতা, এটা হয়ে গেল তোমার বিশুদ্ধ দাবকের স্ফুটনাঙ্ক টিবি। এবার দেখো এটা কার ক্ষেত্রে করেছি আমরা? বিশুদ্ধ দাবক, অর্থাৎ এটা দাবকের ক্ষেত্রে লেখচিত্র। এটাই যদি দেখো আমরা দোবনের ক্ষেত্রে লেখচিত্র করি, তাহলে দোবনের কি হবে? এইটা করেছি বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ। দোবনের বাষ্পচাপ কি হয়? বিশুদ্ধ দাবক অপেক্ষা সর্বদা কম। ধরো এই উষ্ণতায় দোবনের বাষ্পচাপ এইটা, তাহলে দাবক বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ এইটা, তাহলে দোবনের কি হবে? কম হবে, অর্থাৎ আর একটু নিচে হবে, এই জায়গাতে হবে। এই উষ্ণতায় কি হবে? আরও একটু নিচে হবে, এই জায়গাতে হবে। বা এই উষ্ণতায় কি হবে? আর একটু নিচে, এই জায়গাতে। অর্থাৎ দোবনের ক্ষেত্রে বাষ্পচাপের লেখটা আমরা এই রূপ পাবো। তাহলে এইটা কার ক্ষেত্রে? এটা দোবন, দোবনের ক্ষেত্রে। তাহলে এবার দেখো তো এই উষ্ণতায় দোবনের বাষ্পচাপ কোথায় হচ্ছে? এই জায়গায়, যেটা তোমার কি আছে, অর্থাৎ বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ অপেক্ষা কম। কিন্তু বায়ুমণ্ডলীয় বাষ্পচাপ কোথায় সমান হচ্ছে? এই উষ্ণতায়, অর্থাৎ এই জায়গাতে। অর্থাৎ এই উষ্ণতায় কি হবে? দ্যাট ইজ এই উষ্ণতায় দোবনের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় বাষ্পচাপের সঙ্গে সমান। এটা হবে দোবনের স্ফুটনাঙ্ক টিবি ডট। এটাকে যদি আমরা লেখচিত্রের নাম দিই, দ্যাট ইজ এ বি সি ডি। এখানে যদি আমরা দেখো একটা নাম দিই, এটা তোমার কি হচ্ছে? পি বিন্দু, এটা কিউ বিন্দু। বা এখানে যদি তোমার কি হয় নাম দিতে পারি আর এস ইত্যাদি দিতে পারি। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কতটা বেড়েছে? এই পরিমাণ বা এই পরিমাণ। দ্যাট ইজ স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি ইকুয়াল টু কী হবে? টিবি ডট, বা এখান থেকে আগে বলতে পারি তোমার আর এস সমান কী হচ্ছে? টিবি ডট মাইনাস টিবি। হয়েছে? তাহলে এটাই হয়ে গেল তোমার কি আছে? স্ফুটনাঙ্কের উন্নয়ন। দোবনের ক্ষেত্রে আমরা দেখলাম স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন ঘটে এবং সেটা লেখচিত্রের সাহায্য আমরা ব্যাপারটা বুঝলাম। এবার আসছি দেখো দোবনের স্ফুটনাঙ্কর যে উন্নয়ন ঘটছে সে সম্পর্কে রাউল্ট সাহেব কি বলেছে, অর্থাৎ রাউল্টের সূত্র থেকে আমরা কি পাই। রাউল্টের সূত্র, তাহলে দোবনের স্ফুটনাঙ্ক যে বৃদ্ধি ঘটছে বা উন্নয়ন ঘটছে সেই সম্পর্কে রাউল্ট সাহেব কি বলছেন? রাউল্ট সাহেব বলছে কোনো একটা দোবনের ক্ষেত্রে দোবনে অবশ্যই দাবক কীরূপ হবে? কঠিন অনুদ্বায়ী, যেটা তোমার কি আছে দোবনের মধ্যে যার বিয়োজন বা সংযোজন ঘটবে না। এইরূপ দোবনের ক্ষেত্রে, অর্থাৎ দোবনের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন বা বৃদ্ধি ঘটে তা দোবনের মোলাল, ভালো করে খেয়াল করো, মোলাল যাকে আমরা এম দ্বারা চিহ্নিত করি, মোলাল গাঢ়ত্বের সমানুপাতি, অর্থাৎ মোলাল গাঢ়ত্বের সমানুপাতি। দোবনের যে স্ফুটনাঙ্ক উন্নয়ন ঘটবে সেটা কি হচ্ছে? দোবনে মোলাল গাঢ়ত্বের সমানুপাতি। এখন দেখো তাহলে সেই অনুযায়ী দোবনের স্ফুটনাঙ্ক কি বলতে পারি? যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন কি ধরেছি? ডেল্টা টিবি। সেটা কার সঙ্গে সমানুপাতি? দোবনের
মোলাল গাঢ়ত্ব, মোলাল গাঢ়ত্ব, দ্যাট ইজ এখানে করছি দেখো ডেল্টা টিবি ভ্যারিজেস কী হচ্ছে এম, বা ডেল্টা টিবি সমান কী হচ্ছে কেবি ইন্টু এম। এই কেবি একটা ধ্রুবক যাকে বলা হয় মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, অর্থাৎ মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক হয়েছে। এখন দেখো এই জিনিসটা কি আগে আমরা একটু জেনে নিই, মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকটা কি। এখন দ্রবণের গাঢ়ত্ব যদি 1 মোলাল হয়, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব m সমান 1 হলে তাহলে ডেল্টা টিবি, দেখো m সমান 1, তাহলে ডেল্টা টিবি সমান কী হচ্ছে কেবি। অর্থাৎ তাহলে কি বলতে পারি, 1 মোলার গাঢ়ত্বের, ভালো করে দেখো 1 মোলার গাঢ়ত্বের দ্রবণের স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটে সেটাই তোমার কি আছে মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। অর্থাৎ 1 মোলাল গাঢ়ত্বের দ্রবণের স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটে, সেটাই কি, দ্যাট ইজ কেবি। এইটাকে যদি দেখো এই 1 মোলার দ্রবণ, এটাকে যদি একটু বিস্তারিতভাবে বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমার কি আসবে, বলতে পারি 1000 গ্রাম বা 1 কেজি দাবকে 1 মোল দাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটে, সেটাই তোমার কি আছে, দ্যাট ইজ কেবি। দ্রবণের স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটে সেটাই হচ্ছে তোমার কেবি। অর্থাৎ 1 মোলার গাঢ়ত্বের দ্রবণের স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটে, বা বিস্তারিতভাবে 1000 গ্রাম বা 1 কেজি দাবকে 1 মোল দাব যোগ করলে দ্রবণের স্ফুটনাঙ্কের যে বৃদ্ধি ঘটে সেটাই হচ্ছে কেবি। এখানে দেখো প্রথমে দেখে নিই কেবির একক কি হয়। কেবি এর একক, তাহলে দেখো এখান থেকে কি বলতে পারো, দ্যাট ইজ কেবি সমান ডেল্টা টিবি বাই এম। অর্থাৎ তাহলে একক কি হবে, সহজে যদি বলতে পারি এটা কেলভিন পার মোলারিটি, এই কেলভিন মোলালিটি ইনভার্স। এখন মোলালিটিটা তোমরা কি জানো, মোলালিটির একক কি হয়, মোল পার কেজি, অর্থাৎ মোল কেজি ইনভার্স। তাহলে তোমার কি আছে কেলভিন মোল কেজি ইনভার্স, সেটার ইনভার্স, তাই তো ইনভার্স। তাহলে কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিনের জায়গায় আমরা ডিগ্রিও ব্যবহার করতে পারি। অর্থাৎ তোমার কি আছে ডিগ্রি কেজি মোল ইনভার্স। তাহলে এইটা হলো তোমার কি আছে কেবির একক। এখন দেখো এই কেবির মানটা, অর্থাৎ তোমার কি আছে কেবি, এটা কি হচ্ছে, এটা না সম্পূর্ণরূপে তোমার কি হয় দাবকের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ বিভিন্ন দাবকের উপর ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন দেখো কেবি এর মান দাবকের প্রকৃতির উপর নির্ভর করে, দাবের প্রকৃতির উপর নয়। হয়েছে? যেমন ধরো
তোমাদের কি হচ্ছে 1 কেজি জল, সেখানে 1 মোল গ্লুকোজ, তাহলে সেখানে দ্রবণের ক্ষেত্রে কেবি কত হবে? 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স। যদি দেখো এই 1 কেজি জলে 1 মোল সুক্রোজ, তাহলে এর ক্ষেত্রেও কেবির মান কি হবে? কেবির মান কি হবে? একই আসবে 0.515 কেলভিন কেজি মোল ইনভার্স। অর্থাৎ দেখো দাবও পরিবর্তন করলে এর মান পরিবর্তন হয় না, কিন্তু যদি এখানে দেখো 1 কেজি ইথানল C2H5OH 1 মোল যে কোনো দাবও যোগ করি, তাহলে এক্ষেত্রে দেখো কেবির মান হবে 1.20 কেলভিন কেজি মোল ইনভার্স। আবার দেখো যদি 1 কেজি অ্যাসিটোন CH3COCH3 1 মোল যে কোনো দাবও যোগ করি, তাহলে এখানে কেবির মান কত হবে? কেবির মান কত হবে? 1.72 কেলভিন কেজি মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে দেখো দাবও যখন পরিবর্তন করছি এর মানের কোনো পরিবর্তন ঘটছে না, কিন্তু যখন দাবক চেঞ্জ করে দিচ্ছি তাহলে এর ক্ষেত্রে মানের পরিবর্তন ঘটছে। সেই জন্য দেখো এর ক্ষেত্রে থার্মোডিনামিক্যালি একটা রিলেশান বের করা যায় কেবির ক্ষেত্রে। কেবি সমান কি আছে? RTB²/1000 LV, যেখানে দেখো টিবিটা কি? টিবি হচ্ছে দাবকের স্ফুটনাঙ্ক, এলভিটা কি? দাবকের বাষ্পীভবনের লীন তাপ পার গ্রাম। তাহলে দেখো দুটো টার্ম অর্থাৎ টিবি এবং এলভি দুটো টার্ম কি? দুটো টার্মই দাবক সংক্রান্ত, দাব সংক্রান্ত কোনো টার্ম নাই। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি তোমার কী আছে যে কেবি এর মান তোমার কি হয়? কেবির মান দ্রবণে দাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দাবকের প্রকৃতির উপরে নির্ভর করে। পরেরটা দেখো আমরা সূত্র কি পেলাম? যে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম হয়েছে, যেখানে এমটা কি? এটা কি? মোলাল গাঢ়ত্ব, মোলাল গাঢ়ত্ব বা মোলাল কনসেন্ট্রেশন। তাহলে এখানে দেখো এই এমটা মোলাল কনসেন্ট্রেশন হয়েছে কার ক্ষেত্রে? দ্রবণে যে দাব যোগ করেছি তার মোলার গাঢ়ত্ব। এখন দেখো আমরা যদি 1 কেজি জলের মধ্যে 1.1 মোল গ্লুকোজ যোগ করি তার ক্ষেত্রেও এম এর মান যা হবে তোমার কি হচ্ছে? তাহলে 0.1 মোল সুক্রোজ যোগ করলে তার ক্ষেত্রেও তোমার কি আছে? এম এর মান সেই তোমার কি আছে? একই হবে। কোথায়? যদি জলের মধ্যে যোগ করি। তাহলে আমি 1 কেজি জলে নির্দিষ্ট পরিমাণ গ্লুকোজ বা ফ্রুক্টোজ যাই যোগ করি না কেন, বা তোমার কি আছে সুক্রোজ বা ইউরিয়া যাই যোগ করি না কেন, সব ক্ষেত্রেই মোলার গাঢ়ত্বের মান কি হবে? একই হবে। যেহেতু জলের ক্ষেত্রে কেবির মান নির্দিষ্ট, তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কি হবে? তোমার একই হবে। তাহলে এটা তোমার কি আছে? স্ফুটনাঙ্কের উন্নয়ন কি হয়? দাবের প্রকৃতির, এইটা দাবের প্রকৃতির উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? দাবের কণা সংখ্যার উপরে, কণা সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারি? যে এটা একটা কোয়ালিটেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম, সংখ্যাগত ধর্ম। যেহেতু দাবের প্রকৃতির উপর নির্ভর করছে না, দাবের কণা সংখ্যার উপর নির্ভর করছে। এইটাকে দেখো আমরা অন্যভাবেও করতে পারি। কীরকম? কোনো দাবের বা কোনো দাবকের নির্দিষ্ট
পরিমাণে, কোনো দাবকের নির্দিষ্ট পরিমাণে, ধরে নাও 1000 গ্রাম জল বা 1 কেজি জলে ভিন্ন দাবের সম সংখ্যক মোল সংখ্যা বা গ্রাম মোল, যা ইচ্ছা বলতে পারি, সম সংখ্যক মোল যোগ করলে প্রতি ক্ষেত্রে, অর্থাৎ সব ক্ষেত্রেই, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দাবকে ভিন্ন দাবে, গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া, ভিন্ন দাবকে সম সংখ্যক মোল যোগ করলে প্রতি ক্ষেত্রেই যে দ্রবণ উৎপন্ন হবে তার প্রতি ক্ষেত্রেই স্ফুটনাঙ্কের উন্নয়ন একই ঘটবে। হয়েছে? অর্থাৎ বলতে পারি যে 1000 গ্রাম জলে যদি আমরা 0.1 মোল তোমার কি আছে গ্লুকোজ, যেটি এখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি ঘটে, 1000 গ্রাম জলে 0.1 মোল ইউরিয়া, তাহলে তার ক্ষেত্রেও স্ফুটনাঙ্কের উন্নয়ন একই ঘটবে, অর্থাৎ এই দুটো সমান হবে। ঠিক আছে? অর্থাৎ তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট পরিমাণ দাবকে ভিন্ন দাবের সম সংখ্যক মোল যোগ করলে প্রতি ক্ষেত্রেই তোমার কী হবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন একই ঘটবে। হচ্ছে? এটাও আমরা একটা রাউল্টের সূত্র বলতে পারি। তাহলে দেখো এখানে রাউল্টের সূত্রটা আমাদের জানা হলো। এবার এখান থেকে দেখো আরেকটা যেটা হয়, দ্রবণের ক্ষেত্রে যে দাবও আছে সেই দাবের আণবিক ভর নির্ণয় করতে দেয়। এটা আমাদের এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে সেটাকে আমরা যদি দেখে নিই, দেখো আমরা রাউল্টের সূত্র থেকে কি পেয়েছি, রাউল্টের সূত্র থেকে কি পেয়েছি, স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। ঠিক আছে? এখন দেখো যদি এরকম কন্ডিশন হয় যে W1 গ্রাম দাবকে W2 গ্রাম দাব, যার আণবিক ভর কত M2 থাকে, তাহলে দ্রবণের মোলাল গাঢ়ত্ব কত হয় তোমরা জানো কি? সূত্রটা কি? W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তাহলে বসিয়ে দাও এখানে, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। আমরা কি নির্ণয় করব? M2। তাহলে দেখো M2 সমান কত হচ্ছে, M2 অর্থাৎ দাবের আণবিক ভর, কার? দাবের আণবিক ভর। M2 সমান কি হচ্ছে, কেবি রেখে দিলাম এখানে, W2 ইন্টু 1000 বাই W1 রয়ে গেল, M2 এখানে চলে গেল, ডেল্টা টিবি এখানে চলে এলো। ব্যাস, এখান থেকেই তাহলে আমরা কি পেয়ে যাব, দাবের আণবিক ভর। ঠিক আছে? তাহলে দাবের আণবিক ভর। এবার এক্ষেত্রে আমাদের যে কোনো দাবই হোক না কেন, তার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রতি ক্ষেত্রেই এই সূত্র থেকে দাবের আণবিক ভর নির্ণয় করে দিতে পারবো। তাহলে এই গেল দেখো আমাদের রাউল্টের সূত্র। এবার রাউল্টের সূত্র থেকে আমাদের একটা দুটো এমনি ম্যাথামেটিক্যাল প্রবলেম আমরা একটু দেখে নেব। দেখো প্রথমে একটু সহজ প্রবলেমই দেখি। 0.3 গ্রাম ইউরিয়াকে 50 গ্রাম জলে দ্রবীভূত করা হলো। দ্রবণের স্ফুটনাঙ্ক
কত হবে। যেখানে দেখো জলের কেবি সমান 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, যে রাউল্টের সূত্র থেকে ডেল্টা টিবি সমান কেবি ইন্টু এম স্ফুটনাঙ্কের উন্নয়ন সমান মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন দেওয়া ইন্টু মোলাল গাঢ়ত্ব। এখন দেখো মোলাল গাঢ়ত্ব কত কি জানি আমরা, W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। W2 কত 0.3 ইন্টু 1000 বাই W1 কত 50 ইন্টু ইউরিয়ার আণবিক ভর। ইউরিয়া কি NH2 CONH2। তোমাদের দেখবে আগের ক্লাসের একটা প্রবলেমের আণবিক ভর করা হয়েছিল কত 60, তাহলে 60 তাহলে এখানে মানটা বসিয়ে দেওয়া হোক, অর্থাৎ তোমার কি আছে ডেল্টা টিবি সমান কেবি কত 0.52 ইন্টু 0.3 ইন্টু 1000 বাই 50 ইন্টু 60। 0 কেটে দিয়ে তোমরা এই ক্যালকুলেশনটা করবে, দেখবে এটা তোমার কি আসছে, মানটা আসবে 0.052 এত কেলভিন। তাহলে এইটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। আমরা কি জানি ডেল্টা টিবি ডট মাইনাস টিবি ইকুয়াল টু, তাহলে এইটা ডেল্টা টিবি সমান কত 0.052। তাহলে দেখো ডেল্টা টিবি কত, টিবি কত, অর্থাৎ দ্রবণের স্ফুটনাঙ্ক, যে টিবি প্লাস 0.052 টিবি স্ফুটনাঙ্ক কত 100 ডিগ্রি প্লাস 0.052, তাহলে 100.052। এটাই হয়ে গেল কোথায় দ্রবণের স্ফুটনাঙ্ক। খুব সোজা প্রবলেম, কোনো কিছু জটিলতা নাই, ঠিক আছে। তাহলে আমরা আরও একটা প্রবলেম দেখে নিই। পরের প্রবলেমটা দেখো 50 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইডে 0.5216 গ্রাম ন্যাপথলিন দ্রবীভূত করলে, যার আণবিক ওজন দেওয়া আছে 128, দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে 0.402 কেলভিন। একই পরিমাণ কার্বন টেট্রাক্লোরাইডে অর্থাৎ 50 গ্রাম কার্বন টেট্রাক্লোরাইডে 0.6216 গ্রাম কোনো দাবো, যে কোনো দাবো দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় 0.647 কেলভিন। তাহলে বলেছে অজানা দাবের আণবিক ভর নির্ণয় করো, অর্থাৎ যে দাবটাই যে শেষে যোগ করেছি তার আণবিক ভর নির্ণয় করো। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি, ন্যাপথলিনের ক্ষেত্রেও বলতে পারি, রাউল্টের সূত্র থেকে আমরা কি বলতে পারি, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি এম। তাহলে এখানে মান বসিয়ে দাও, কেবি আমার দরকার নেই, কেবি রেখে দিলাম। এমটা দেখো কি আছে, এমটা তোমাদের আগের অঙ্কটাতেই করালাম। এমটা কি W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2। তাহলে এখানে কি হয়ে যাবে, দ্যাট ইজ 0.5216 ইন্টু 1000 বাই কত আসছে W1 কত 50 ইন্টু আণবিক ভর কত 128। এটা 1 নম্বর সমীকরণ। এবার দেখো যদি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে, যদি দাবের আণবিক ভর আমরা m ধরে নিই, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ডেল্টা টিবি, ঠিক আছে। আচ্ছা এটা TB1 দিলাম, এটা TB2, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে কেবি ইন্টু এম, দ্যাট ইজ কেবি ইন্টু, তাহলে এর ক্ষেত্রে কত হবে দেখো, দাবও কত যোগ করা হয়েছে, এটা
অর্থাৎ 0.6216 ইন্টু 1000 বাই কত, একই পরিমাণ 50 ইন্টু আণবিক ভর কত এম, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখো 2 ভাজিত 1 করে তাহলে কি হচ্ছে, ডেল্টা টিবি 2 বাই ডেল্টা টিবি 1 ইকুয়াল টু কেবি কেবি কেটে গেল, এটা কি আসছে 0.6216 ইন্টু 1000 বাই 50 ইন্টু এম বাই 0.5216 ইন্টু 1000 বাই এটা 50 ইন্টু তোমার কত 128। এই দুটোর মান আমাদের জানা, কত দিয়েছে দেখো, TB2 কত 0.647 বাই তোমার কি হচ্ছে 0.402 ইন্টু এখানে কি কাটছে দেখো 1000 1000 50 50 কেটে যাবে, তাহলে তোমার কি থেকে যাচ্ছে দেখো, এইটা ইকুয়াল টু 0.621 ইন্টু 128 বাই এম থাকছে এখানে এম ইন্টু 0.5216, সেখান থেকে এমটা এম সমান তাহলে কত হচ্ছে দেখো, এম সমান 6216 ইন্টু 128 বাই 0.5216 ইন্টু এটা উল্টে যাবে, অর্থাৎ 0.402 ইন্টু 0.647। এটার ক্যালকুলেশন করলে দেখো এর ক্ষেত্রে মান আসছে 94.76, অর্থাৎ তাহলে অজানা দাবের আণবিক ভর কত হবে 94.76। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও দেখো এই টপিক্সটা মোটামুটি সোজা টপিক্স, তোমরা ভালো করে তৈরি করো। আর বলেছি বারবার ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোকে ভালো করে করবে, ঠিক আছে, তাহলে দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা তোমাদের কাছে। আর তোমাদের তো বলা আছে কোনো জায়গায় সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে জেনে নেবে।